এখানে যে চেয়ারটা আপনারা দেখছেন একটা বিশেষায়িত একটা টর্চার ডিভাইস, এটা ইলেকট্রিক চেয়ার না। আপনারা যদি একটু ছবিটা খেয়াল করেন, নিচের দিকে দেখবেন একটা সিলিন্ডার আছে এবং উপরে এটা পুরোটা মেটাল দিয়ে বানানো। একজন মানুষকে এখানে বসিয়ে মাথা প্রথমে বাঁধা হয়, হাত বাঁধা হয়, স্টেপটা আমি হয়তো একটা ছবিতে পরে আছে, পা বাঁধা হয় এবং তাকে খুব জোরে ঘোরানো হয়, অনেক 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 জোরে ঘোরানো হয়। এবং এইটা কোন ইলেকট্রিক শকের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটাকে আমরা যেটা বলি রিভলভিং চেয়ার বা স্পিনিং চেয়ার। এটা পাওয়া গেছে আগারগাঁওয়ের র‍্যাব সিপিসি 3। নেক্সট তে যাও। এটা এটা একটা র‍্যাব ক্যাম্পে, এটা সম্ভবত টিএফআই তে পাওয়া গেছে কিছু ইসলামী বইপত্র। একই বইয়ের বেশ কয়েকটা কপি জড়ো করে রাখা। আমরা ঠিক জানি না যে এটি কেন, আমরা কনফার্ম বলতে পারছি না যে এই বইগুলো এইভাবে রাখা ছিল কেন। এখন বিভিন্ন স্পেকুলেশন আছে, এটা আমরা কনফার্ম করতে চাই না। সম্ভবত এই যে বিভিন্ন সময় অভিযানের পরে বা যাদেরকে গুম রাখা হয় তাদেরকে আমরা অনেকেই জানি, আপনারা জেনেছেন যে পরে বলে যে এটা জিহাদি বই পাওয়া গেছে বা এই টাইপের দাবি করা হয়। সম্ভবত এটা একটা স্পেকুলেশন, কনফার্ম। এটা হলো আয়নাঘরের একটা সেকশন, জিআইসির একটা সেকশন। এবং এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমার বন্ধু মুবাশশির হাসান, উনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। 2017 উনি এখানে ঘুমছিলেন এবং এই ঘরটাতেই উনি ছিলেন। আমি ওনাকে ভিডিও কলে এই ঘরটা দেখাচ্ছিলাম এবং উনি দেখে চিনতে পেরেছেন অনেকটাই। বিশেষ করে বাথরুম যেটা ছিল সেটাও আমি ওনাকে দেখেছি এবং উনি তখন কনফার্ম হয়েছেন যে এটা এখানেই এই গোপন গবেষণাতেই পেয়েছিলেন। এখানে র‍্যাব সিপিসি 3 তে নাবিলা ইদ্রিস এবং মোহাম্মদ ইউনূসকে বিষয়টা বোঝাচ্ছেন। পরে এটা হলো টিএফআই এর একটা শট, আপনারা কি দেখছেন কিনা আমি জানি না। আমরা মূলত এই ছবিটা এখানে দেখাচ্ছি এই কারণে, ওটা নেবেন আপনি। এটা এখানে একটা ওয়াল, নতুন একটা ওয়াল তোলা হয়েছে এবং আমি আপনাদেরকে যেটা মানে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে গুম কমিশন খুবই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই গোপন বিষয়গুলো কোথায় আছে কিভাবে আছে সেটা বের করতে, কিন্তু এই কাজটা ওদের জন্য সহজ হচ্ছে না। এখনো অনেক প্রপাগান্ডা আমরা দেখি যে 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, ঘর কেন দেখলাম না, এটাকে আরো আদৌ আছে কিনা। এই ওয়ালটার টিএফআই কমপ্লেক্সের ভিতরে এই ওয়ালটা ভেঙে তারপরে ভিতরের সেলগুলা বের করতে হয়েছে এবং সেটাও খুব অ্যাক্সিডেন্টালি। গুম কমিশনের একজন সদস্য যখন এটা পাশ দিয়ে যাচ্ছিলেন তার মনে হয়েছে যে এই ওয়ালটা নতুন করা হচ্ছে, যে কারণে আপনারা দেখছেন যে যে জায়গাতে রং করা হচ্ছে নতুন এবং এইদিকে একটা এই ওয়ালে একটা গর্ত করে তারপরে ভিতরে যেতে পেরেছেন তারা। তো যে কারণে এই বিষয়টা তদন্ত করতে কমিশনের অনেক অনেক কষ্ট হচ্ছে এবং এখনো তারা চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা একটা প্রমাণ যে কিভাবে তারা চেষ্টা করছেন এই গোপন সেল যেগুলো আছে সেগুলা বের করতে। এটা হলো ডিজিএফআই আয়নাঘর যেটা আমরা বলি, সেটা 2 তলায়। এটা হলো তাদের অফিস গুলো এখানে ছিল, যে অফিসাররা মানুষকে বন্দি করে রাখা হতো নিচের তলায় আর উপর তলায় তাদের অফিস গুলো আছে। তো একটু এটা হলো র‍্যাব 2 সিপিসি 3 এবং এটা এই রাস্তাটা দিয়ে ওই যে একেবারে পিছনে আপনারা যে লাল একটা গেটের মতো দেখছেন, এখানেই ছিল
ওই গোপন যে সেলগুলা এটা ছিল ওইখানে, এবং র্যাবের সাধারণ সৈনিকরা ওইদিকে যেতে পারত না, শুধুমাত্র ওই বন্দিশালার যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাই ওইদিকে যেতে পারত। হ্যাঁ, দেখো এটা হলো টিএফআই সেলের সিঁড়ি। এটা ওই যেটা আমি বললাম বন্ধু মুবাশশির যে সেলে ছিল, সেই 19 নম্বর সেল আয়নাঘরের। এই মেয়েটার গল্প বিষয়ে আপনারা হয়তো অলরেডি শুনেছেন যে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে একটা বাচ্চাকে তার মায়ের সাথে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হলো, তার মাকে এখন পাওয়া যায় না। এনার নাম হলো আলিয়া, ওনার বয়স এখন 18-র বেশি, কিন্তু ওনাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন ওনার বয়স ছিল 11, এবং র্যাব 2 সিপিসি 3 একটা বিশেষ সেকশনে তাকে এবং তার মাকে আটক রাখা হয়, এবং একদিন বা 1.5 দিন বা 2 দিন পরে তাকে বাইরে নিয়ে গিয়ে গাড়ি থেকে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এবং এই মেয়েটা এখনো তার মায়ের সন্ধান পায়, এখনো খুঁজছে। এটা টিএফআই এর একটা বিশেষ সেকশন যেখানে বছরের পর বছর ধরে বন্দি করে রাখা হতো, আটক করে রাখা হতো। এই যে অনেকে বলে যে আয়নাঘর কি, জেআইসি কি, এগুলো সব ভুয়া। এই যে এটা হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি বা আয়নাঘরের অফিসার ইনচার্জ, ওনার একটা রুম, ওনার একটা অফিস ছিল এই বিল্ডিং এর দ্বিতীয় তলা, এই সেই অফিস। এটা একটা মানে আমরা কিছু ওয়ালে দেখেছি যে কোন একটা ইমপ্ল্যান্ট ছিল এখানে, কোন ডিভাইস ছিল বা কিছু একটা ছিল যেটা খুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটা একটা প্রমাণ রয়েছে। সেই এখানেও অনেকগুলা ডিসটরশন করা হচ্ছে, অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে, অনেক কিছু ভেঙে ফেলা হচ্ছে, সেটার একটা নজির এখানে আছে। এই যে এই ছবিটাতে আপনারা হয়তো দেখবেন যে জানালাগুলোতে এখনো ইট দিয়ে সারতে পারেনি, মানে তারা এই পুরো রুমটা, এটা আয়নাঘরের একটা সেল, কিন্তু তারা মানে এটাকে অনেকভাবে মডিফাই করার চেষ্টা করতেছে। এবং আমরা যখন দেখেছি এই কাজগুলো এখন অনেক কাঁচা, মানে একেবারে রিসেন্ট টাইমে করা হয়েছে। তো এটা স্পষ্টই একটা বার্তা দেয় যে এই গোপন বন্দিশালাগুলোতে অনেক ধরনের মডিফিকেশন করা হয়েছে এবং এখনো করার চেষ্টা হচ্ছে। এটা একটা, আমি জানি না আপনারা ছবিটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা আছে যে এই বৃক্ষটি রোপণ করেছেন মেজর জিয়াউল আহসান। মেজর জিয়াউল আহসান হলো এখন যিনি জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল, উনি 2009 সালে র্যাব 2 থেকে তার উত্থান শুরু। এটা একটা হিস্টোরিক্যাল ছবি, ওই জন্য ওই সময় র্যাব 2 তিনি একটা গাছ লাগিয়েছিলেন, সেটা এখন বেশ বড় হয়েছে। ব্যারিস্টার মীর আহমেদ কাসেম তিনি আমাদের কাছে বর্ণনা করছেন কিভাবে তাকে একটা ছেলে তিনি 8 বছর ছিলেন, কিভাবে তাকে প্রায় সারাক্ষণ মাটিতে বসে থাকতে হতো, হাতে হ্যান্ডকাফ এবং চোখে তার কাপড় বাঁধা থাকতো। তারপরে 8 বছর পরে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে তিনি মুক্ত হন। আরেকটা জিনিস হলো যে আয়নাঘরের অনেক বন্দীদের সাথে, সার্ভাইভারদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা বারবার বলেছেন যে তাদের রুমে, সবার রুমে না, কারো কারো রুম কাঠের চৌকি ছিল। আমরা যখন আয়নাঘরে গেলাম, আমরা কিন্তু নিচের তলায় কোনো রুমে আমরা কোনো চৌকি দেখিনি। তো আর আমাদের যে ভিজিটটা, আমি বলতে চাই খুব শর্ট টাইমের জন্য, এক একটা লোকেশনে হয়তো 15 মিনিট 20 মিনিট আমরা ছিলাম। এর মধ্যে সেখানে গেছেন, ওনার সাথে সাংবাদিকরা ওনার পিছিয়ে পিছিয়ে গেছে, তারপরে অনেক কথা হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত আয়নাঘর থেকে বের হয়ে আসবো 5 মিনিটের মাথায় আমরা
2 তলায় যেতে পারি। এবং তখন আমরা আবিষ্কার করি যে এইখানে অনেকগুলো চৌকি রাখা, সম্ভবত ওই নিচের তলার চৌকিগুলোই 2 তলার অফিস মধ্যে এনে রাখা হয়েছে। আপনারা এখানে অনেক সার্ভাইভার আছেন বা কথাবার্তা শুনেছেন, বা যারা আয়নাঘরের বন্দি প্রতিবেদনটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে অনেক বন্দি বিকট শব্দে এক্সস্ট ফ্যান চলবে এটা বলেছে। এইরকম অনেক এটা ছবিতে বোঝা যাচ্ছে না, এই এক্সিস্টেন্সটা বিশাল, মানে প্রায় জেট ইঞ্জিনের মতো বিষয় করতে হবে। হ্যাঁ, এই ফ্যানগুলা বিকট শব্দে আয়নাঘরে চলবে। এটা হলো র্যাব 2 সিপিসি 3 এর একটা সেল, বাইরে থেকে করেন। এটা হলো সেই টিএফআই এর গেট, এবং আমরা যতদূর জানি যে পুলিশ ভাই সাজিদুল ইসলাম সুমন্ত এই টিএফআই কে সম্ভবত নিয়ে রাখা হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা কনফার্ম আমরা জানি যে ইলিয়াস আলীকে গুম করার আগে দিনার এবং জুনেদ বলে দুজনকে গুম করা হয়েছিল, তাদেরকে প্রথমে এই টিএফআই সেলে নিয়ে আসা হয়েছিল, এবং এই সেই সেলের এই সেই কম্পাউন্ডের টিএফআই কম্পাউন্ডের ইয়েলো গেট, এবং এটা মানে র্যাব 1 এর ভিতরের একেবারে ভিতরে না ঢুকে গেলে কেউ এই গেটটা ঢুকতেই পারে, এটা এক। আর র্যাব 1 এর যে অফিসাররা আছেন এই কম্পাউন্ড, এই কমপ্লেক্সের ভিতরে তাদেরও কোনো প্রবেশাধিকার নেই বা ছিল না। এটা সবসময়ই র্যাব হেডকোয়ার্টারের আওতাধীন যে ইন্টেলিজেন্স উইং সেটার আওতাধীন ছিল। আপনারা দেখছেন যে কিভাবে, এটা আয়নাঘরের একটা ছবি, আপনারা দেখছেন যে কিভাবে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। এই যে, কারণ আয়নাঘরের যে বন্দীদের সাথে আমরা আগে কথা বলছি, প্রায় 2 বছর 3 বছর ধরে আমরা কথা বলছি, তারা বলতেন যে ভিতরে প্রচন্ড অন্ধকার, পুরোটা অন্ধকার, আলো বাতাস দেখেন না, এইগুলো বলতেন। কিন্তু এইখানে এই ছবিটা দেখেন যে ডান দিকের ওয়ালটা প্রায় ভেঙে একটা জানালার মতো করেছে, যে কারণে এখানে এই করিডোরটা অনেক ভালো দেখা যাচ্ছে। এটা একটা প্রমাণ যে এই ফ্যাসিলিটিটাকে অনেক মডিফিকেশন করার, ডিসটোরশন করার চেষ্টা হচ্ছে। এটা আমি বলেছিলাম যে ওই যে স্পিনিং চেয়ারে মানুষকে যেভাবে বেঁধে রাখা হয়, এটা একটা সফটওয়্যার স্প্রেড। আমি এই ছবিটা আমি জানি না এটা কিভাবে বর্ণনা করবো। র্যাব 1 টিএফআই এর একটা সিঁড়ির নিচে এই এখানে 5-6টা 7টা হবে ম্যাক্সিমাম, একেবারে সিঁড়ির নিচে এই সেলগুলা খুঁজে পাওয়া গেছে, এবং সেটাও খুব অ্যাক্সিডেন্টাল। সেটা হলো যে যখন তদন্তকারীরা যখন সেখানে যান, তারা একটা ওয়ালে ইটের যে প্যাটার্ন সেটা দেখে তাদের মনে সন্দেহ জাগে যে এখানে এই একটা ওয়ালের একটা অংশের ইটের সাথে অন্য অংশের ইটের কোনো মিল নেই, এই জন্য তারা এই জায়গাটা ভাঙে। এখানে যে কোনো সেল থাকতে পারে এটা মানে কারো পক্ষে বোঝার কোনো উপায় নেই। এবং এইখানে এক একটা সেল আমি নিজে আমার পা দিয়ে মেপে দেখেছি, 3 পায়ের বেশি হবে, একেবারে ছোট জায়গা, একেবারে ছোট জায়গা। এখানে মানুষকে রাখা হতো, কাকে রাখা হতো, কতদিন ধরে রাখা হতো আমাদের কোনো আইডিয়া নাই। আর এখান থেকে বের হয়ে কেউ কোনো তার সাথে কখন কথা বলেন, এখনো এটা তদন্তাধীন আছে, বাট এই জায়গাটা হলো একেবারেই ছোট। আমরা 2-1 জায়গায় শুনেছি কে বলেছেন যে এমন একটা ভয়ঙ্কর জায়গা আছে বাংলাদেশে যেখানে শোয়ার বা বসার জায়গা সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মাসের পর মাস। এটাই কি সেই সেল কিনা আমরা নিশ্চিত না। আপনারা সবাই নাহিদ ইসলামকে চিনেন, এবং নাহিদ ইসলাম যখন জুলাই মাসে যখন আটক হন, তখন আমরাই প্রথম রিপোর্ট করেছিলাম যে তাকে রাতের বেলা তুলে নিয়ে গিয়েছে। ওনাকে এই আয়নাঘরেই সরাসরি নিয়ে যাওয়া হয়।
এবং উনি এখানে ইনফ্যাক্ট আমার সাথেই কথা বলছেন এবং উনি উপরে দেখাচ্ছেন যে ওইখানে একটা লাইটের বাল্ব, মানে বাল্ব হোল্ডার ছিল, সেই বাল্ব হোল্ডারে এখন আর লাইট নেই, ওরা সবকিছু চেঞ্জ করেছে। আপনারা দেখছেন যে পিছনে পিঙ্ক কালার করা। আমরা আগে আমাদের আয়নাঘরে বন্ধুদের জন্য আমরা বারবার বলছি যে দেয়ালের মধ্যে অনেকে লিখে রাখতেন, এই লেখাগুলো এখন আর নাই, এটা মডিফাই করা হচ্ছে এবং একেবারে নতুন করে কালার করা হচ্ছে। এই আলিয়া এবং এখানে তার মায়ের ছবি, এটা হলো র্যাব 2 সিবিসি 3, আর এটাও র্যাব 2 সিবিসি 3। এটা একটা বাথরুমের একটা দরজা, যেখান দিয়ে দেখা যেত ভিতরে বন্ধুরা কি করছে। এটাই শেষ।